হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমাদের দেশের কাছে এমন একটা সুবিধা আছে যেটা অন্য কোনো দেশের কাছে নেই। সেটা হলো আমাদের যুব জনসংখ্যা বা ইউথ পপুলেশন, যেটা চীনের থেকেও অনেক বেশি। আর আমাদের মতো সাফল্যের জন্য মরিয়া হয়ে ওঠা যুব সমাজ আর কোনো দেশেই নেই। তাই এদিক থেকে আমাদের কাছে খুব ভালো সুযোগ রয়েছে দুনিয়ার সকল ক্রিয়াকলাপে নাম্বার 1 হয়ে দেখানোর। বাট তা সত্ত্বেও আজ আমরা বহু দেশের থেকেই অনেক পেছনে। প্রায় 1.3 বিলিয়ন বা 130 কোটি জনসংখ্যা সত্ত্বেও আমাদের মধ্যে থেকে মাত্র কিছু সংখ্যক মানুষই বিভিন্ন ধরনের ফিল্ডে নিজেদের নাম স্থাপন করতে পারি। তো এর কারণটা আসলে কি? সরকার নাকি দেশের রাজনীতি? তো এখন যতজন লোকের মাথায় এই ভাবনাটা এসছে, তাদেরকে আগে নিজেদের ভাবনাটা বদলানোর দরকার। আমাদের দেশের যে চ্যাম্পিয়ন মেয়েরা মেডেল জিতেছে, আর এখনো পর্যন্ত যত ভারতীয় মেডেল জিতছে, তাদের জন্য কি সরকার আলাদা ছিল? তো আসলে বাস্তব তো এটাই যে প্রত্যেক মানুষের কাছে এই পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার জন্য দুটি রাস্তা ছিল। নাম্বার 1, পে দ্য ব্লেম গেম, অর্থাৎ নিজের অবস্থার জন্য অন্য কাউকে দায়ী করা, সাধারণত সরকারকে, দেশের অর্থনীতিকে, রাজনীতিকে। অ্যান্ড নাম্বার 2, সমস্ত কিছুর দায়িত্ব নিজের ওপরেই নেওয়া, আর তারপর সেই জিনিসগুলিকে ঠিক করা। বাট আমরা ভারতীয়রা বেশিরভাগই প্রথম রাস্তাটিকেই বেছে নিই। কিন্তু কেন? তো এর কারণটা হলো, দোষ দেওয়াটা সব থেকে সহজ কাজ। এর জন্য কোনো শক্তি বা পরিশ্রমের দরকারই হয় না, শুধু বলতে হয় আর কাজ শেষ। আর এটা এমনই একটা বাজে স্বভাব হয়ে দাঁড়িয়েছে যে ছোট বড় যে কোনো কিছুর জন্যই আমরা এখন অন্যকে দোষারোপ করি। কোনো ফেল করা ছাত্রকে তার ফেল করার কারণ জিজ্ঞাসা করলে সে বলবে, টিচার না টুকলি করতে গিয়ে ধরে ফেলেছে, অথবা ফার্স্ট বেঞ্চে বসতে হয়েছিল এই জন্য ফেল করেছি। কিন্তু সে কখনোই এটা বলবে না যে সে পরিশ্রম করে পড়াশোনা করেনি তাই সে ফেল করেছে। আর এরকমই আমরা প্রত্যেকটি জিনিসের জন্য সবসময় অপরকে বা সরকারকে দায়ী করি। তো আমি এখানে মোটেই বলছি না যে আমাদের সরকার ভীষণ ভালো, বাট আপনি একবার এটা ভেবে দেখুন তো যে আর কতদিন আমরা অন্যদেরকে দায়ী করব, আর কতদিনই বা এমনভাবে পেছনে থাকবো। যদি আপনি কোনো সাকসেসফুল ব্যক্তিদের গল্প পড়েন, তবে জানতে পারবেন যেমন প্রচুর লোক আছে যাদের সরকার, তাদের সমাজ, এমনকি তাদের পরিবারও তাদেরকে সাহায্য করেনি। এমনই 100টা ভিন্ন ভিন্ন ধরনের অসুবিধা পার করেও তারা জিতে দেখিয়েছে। আর এখন এমন মানুষদেরকেই পৃথিবী শ্রদ্ধা করে, কারণ তারা সহজ রাস্তা বেছে নিয়ে কাউকে দায়ী করার উপর ফোকাস করেনি, বরং সেটার মুখোমুখি হয়ে পরিশ্রমের মাধ্যমে সেই সমস্যাগুলির সমাধান বার করে দেখিয়েছে। যাদের আমরা অলওয়েজ আমাদের অবস্থার জন্য দায়ী করি, আসলে তারা কখনোই প্রধান সমস্যা নয়। যেটা আমাদের সব থেকে বড় প্রবলেম, সেটা হলো আমাদের মানসিকতা। আর এই জন্যই আমাদের দেশের খুব কম মানুষই ফেমাস হতে পারেন। আর বর্তমানেও আমাদের দেশে খুব কম ব্যক্তিই আছে যাদের জন্য পুরো পৃথিবীতে ভারতের নাম উঠে এসছে। আমাদের দেশ পৃথিবীর সব থেকে বেশি ডাক্তার, ইঞ্জিনিয়ার বানায়। এই কথাটা প্রথমে তো আমার খুব গর্বের মনে হতো, কিন্তু এখন বুঝি এটা মোটেও গর্বের নয়। আর এর কারণটা আপনাদেরকে কিছুক্ষণ পরেই বলবো। তো ভাই, নিজেকে সাকসেসফুল করতে হলে আর আমাদের দেশকে গর্বিত করতে হলে প্রথম যেটা আমাদের করতে হবে সেটা হলো অন্যকে দোষ দেওয়া বন্ধ করতে হবে। নিজের দায়িত্ব নিজেই নিতে হবে। যতক্ষণ আপনি ভাবছেন যে সরকার বা অন্য কিছুর জন্য ব্যাপারটা ঘটছে, ততক্ষণ আপনি কিছুই করতে পারবেন না। কারণ তখন আপনি অটোমেটিক্যালি এটাই মনে করবেন যে আমি তো কিছুই করতে পারবো না, সো অত ভেবে কি লাভ। বাট যখন আপনি সবকিছু ঠিক করার দায়িত্ব নিজের হাতেই তুলে নেবেন, তখন আপনি নিজের ক্ষমতাটাকে বুঝতে পারবেন। আর বিশ্বাস করুন, আপনি একাই অনেক কিছুই বদলাতে পারবেন। আরও একটা জিনিস আমাদের অলওয়েজ করা উচিত, সেটা হলো স্টার্ট অ্যাচিভিং মাস্টারি, অর্থাৎ কোনো জিনিসে এতটা ভালো হয়ে যাওয়া যাতে ওই ব্যাপারে তোমাকে কেউ হারাতেই না পারে। আমি এখানে শুধু ডিগ্রি নেওয়ার কথা বলছি না, এখানে আমি রিয়েল মাস্টারি অ্যাচিভ করার কথা বলছি। আর যখন তুমি এই মাস্টারি অ্যাচিভ করবে, তখন তুমি এতটা সাকসেসফুল হবে যেটা তুমি কল্পনাও করতে পারো না। তো আজকের এই ভিডিওটিতে আমরা এমন কিছু পদ্ধতি আলোচনা করব যার সাহায্যে আপনি আপনার লাইফে মাস্টারি অ্যাচিভ করতে পারবেন এবং জীবনের প্রত্যেকটি পদে সাকসেসফুল হয়ে নিজের সঙ্গে সঙ্গে আপনার দেশকেও গর্বিত করতে পারবেন। সবার প্রথমে আসে ফাইন্ড ইওর কলিং। ছোটবেলা থেকে আমাদের সেই জিনিসগুলি করতে বাধ্য করা হয় যেটা আমাদের পছন্দই নয়। যদি কোনো বাচ্চা তার প্যারেন্টসদেরকে বলে সে বক্সার হতে চায়, তবে হয়তো তারা রাগ করবে, অথবা ভালোবেসে বোঝাবে বক্সিং বেকার জিনিস, এগুলো করে কোনো ভবিষ্যৎই নেই। পয়সা রোজগার করে যদি তুমি সুখী হতে হও, তাহলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার এমন কিছুই হতে হবে। আর এই কথাগুলো সমাজও বাচ্চাটার মাথায় ঢুকিয়ে দেবে। আর সব থেকে বাজে ব্যাপার তো তখন ঘটে যখন সেও নিজেই ভাবতে শুরু করে যে বক্সিং তো টাইম পাসের জন্য ঠিক আছে, কিন্তু ভালো জীবন পেতে গেলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়াটাই সেফ রাস্তা। আর তখন তার মানসিকতা এতটাই ছোট হয়ে যায় যে সে অন্য কোনো বিকল্প রাস্তা সম্পর্কে ভাবতেও পারে না। তারপর অন্যদের পরামর্শে সে যে কোনো ফিল্ডে ভর্তি হয়ে যায়, আর ওখানে সে এমন সব লেকচারের মাঝে বসে থাকে যার 5 মিনিটও তার কাছে 3 ঘন্টার সমান মনে হয়, কারণ সে জিনিসগুলোর উপর ফোকাস করার চেষ্টা করলেও পারে না, বিকজ তাতে তার ইন্টারেস্টই নেই। আর এই সিচুয়েশনেই স্টুডেন্টরা এমন কাজ করতে থাকে যাতে টিচার আর স্টুডেন্ট উভয়ের ক্ষেত্রেই বিরক্তিকর হয়ে ওঠে এবং সবারই সময় নষ্ট হয়। সো অ্যাট দ্য এন্ড কোনো না কোনোভাবে সে ডিগ্রি কমপ্লিট করে এবং ইঞ্জিনিয়ার হয়ে বেরোয়, যে শুধু নামেই ইঞ্জিনিয়ার, বাট বেশিরভাগ জিনিসই সে জানে না। আর বর্তমানের ইঞ্জিনিয়াররা বেশিরভাগই এরকম নামের ইঞ্জিনিয়ার, যারা জবরদস্তি ইঞ্জিনিয়ারিং করে আর তারপর চাকরির আশায় ঘুরে বেড়ায়। তো আপনাদের আগেই বলেছিলাম, ভারত সব থেকে বেশি ডাক্তার এবং ইঞ্জিনিয়ার বানায়। আর এটা খুব প্রাউড ফিল করার কথা নয়, কারণ তাদের মধ্যে 90% শুধু নামে ইঞ্জিনিয়ার বা নামেই ডাক্তার হয়।
এদের পরিমাণ বেশি হলেও গুণের দিক থেকে একদম বেকার হয়। আপনারা হয়তো কখনো কখনো লক্ষ্য করেছেন যে ডাক্তাররা রোগ ঠিক করার থেকে পয়সা কামানোর দিকে বেশি কেয়ার করে। ঘরে গিয়ে এটা ভাবে না যে আপনাদের রোগ কিভাবে ঠিক করতে পারবে, বরং তারা ঘরে গিয়ে টিভি দেখতে দেরি হচ্ছে কিনা ভাবতে থাকে। আর এটা তাদের কোনো দোষ নয়। তিনি হয়তো গায়ক হতে চাইতেন, বাট পয়সা কামানোর জন্য ডাক্তার হতে বাধ্য করা হয়েছে। বর্তমানের ইঞ্জিনিয়াররাও নতুন কিছু বানানোর কথা ভাবেই না, শুধু চাকরি পেতে হবে এটাই ভাবতে থাকে। তেমন আমরাও পয়সার জন্য যে কোনো কিছু করতে থাকি, আর এটাই কারণ আমাদের সফল না হওয়ার। যে মানুষটি জুডো মাস্টারি করে অলিম্পিকে সোনা আনতে পারতো, সে হয়তো এখন সাধারণ ইঞ্জিনিয়ার হয়ে 15 থেকে 20,000 টাকার জন্য কোনো আইটি কোম্পানিতে কাজ করছে। আর এই কারণগুলোর জন্যই আমাদের যে স্ট্রং পয়েন্ট যুব সমাজ, সেটাকে আমরা নষ্ট করছি। তাই আধিপত্য লাভ করে সাফল্য পাওয়ার যে প্রধান নীতি, সেটা হলো ফাইন্ড ইয়োর কলিং। মানে সেই পেশা খুঁজে বের করো যাতে তুমি সত্যিই আধিপত্য লাভ করতে চাও। মানে শুধু পয়সার জন্য না, বরং যেটা করে তোমার নিজের ভালো ফিল হবে, যেটা তুমি মন থেকেও চাও, এবং যেটার জন্য তুমি যত খুশি পরিশ্রম করার জন্য প্রস্তুত আছো, জোর করে নয়, নিজে থেকেই। কারণ আধিপত্য লাভ করতে আপনাকে হাজারো ঘন্টা মন দিয়ে শিখতে হবে। আর এর জন্যই বলা হয় ওয়ার্ক অন ইয়োর প্যাশন। কারণ 1000 ঘন্টা ধরে আমরা সেই জিনিসই করতে পারি যেটা করতে আমাদের সত্যিই আগ্রহ রয়েছে, আর যেটাকে আমরা কাজ মনে করি না, কোনো মজার খেলা হিসাবেই দেখি। নাম্বার 2, ফাইন্ড ইয়োর মেন্টর। আমাদের লাইফে খুব লিমিটেড সময় আছে, আর এই কারণেই সবকিছু নিজেই শেখার থেকে তার থেকে শেখাটাই বেটার, যে আগের থেকেই জিনিসগুলো জানে। যেমন যদি আপনার ফটোশপ শেখার ইচ্ছা হয়, তাহলে ফটোশপ ডাউনলোড করে পুরো সপ্তাহ ধরে একটা দুটো জিনিস শেখার থেকে তো এটাই ভালো যে আপনি ইউটিউব থেকে কোনো টিউটোরিয়াল দেখে নিন, যেখানে কোনো বিশেষজ্ঞ ওই জিনিসটাকে 1-2 ঘন্টার মধ্যেই শিখিয়ে দেবে। তেমনই ধরুন আপনি স্টক মার্কেটের ইনভেস্টার হতে চান, তাহলে তো এটাই বেস্ট হবে যে আপনি ওয়ারেন বাফেটের কাছ থেকে শিখুন। তো আপনি যেটাই হতে চান, সে ব্যবসায়ী, ক্রীড়াবিদ, গায়ক, যাই হোক না কেন, শুধু নিজের ক্ষেত্রে টপ মানুষটিকে খুঁজুন এবং তার থেকেই শিখুন। কারণ এই মেন্টরস আপনাদের অনেকটা সময় বাঁচাবে এবং বাস্তব দুনিয়ার কাছে আসার মতো এমন অনেক কিছু শেখাবে যা আমাদের সাফল্য লাভ করতে অনেক বেশি সাহায্য করবে। তো এখন সব থেকে ভালো তো এটাই যে আমরা ওই সমস্ত জিনিসগুলি মেন্টরদের থেকে পার্সোনালি শিখি, কিন্তু একজন ভালো মেন্টর বা পরামর্শদাতা পাওয়া এবং তাদের আমাদেরকে পার্সোনালি শেখানোটা মুশকিল। আর এই কারণেই ধন্যবাদ জানাই প্রযুক্তিকে। বর্তমানে আমরা যদি তাদের জ্ঞান সরাসরি নিতেও না পারি, তবে ইন্টারনেট বা তাদের লেখা কোনো বই থেকে নিতে পারবো। আর এটাই কারণ যে আমি আপনাদেরকে অলওয়েজ বই পড়তে বলি, কারণ এটা সব থেকে সহজ আর সস্তা উপায় কিছু বুদ্ধিমান লোকের থেকে শিখে সাফল্য পাওয়ার। সো নাম্বার 3, 10,000 আওয়ার্স রুল। সেরা মেন্টরদের থেকে শেখার পর সেই জিনিসটাই আপনাকে শ্রেষ্ঠ বানাবে, যেটা হলো অনুশীলন বা প্র্যাকটিস। একটা গবেষণা থেকে জানা গেছে যে কোনো কিছুতে মাস্টারি লাভ করতে কম করে হলেও 10,000 ঘন্টা অনুশীলন করতে হবে। যেমন ধরুন, যদি আপনাকে শ্রেষ্ঠ পিয়ানো প্লেয়ার হতে হয়, তাহলে আপনাকে 10,000 ঘন্টা বা তার থেকে বেশি অনুশীলন করতে হবে, আর তাও সম্পূর্ণ মনোযোগ দিয়ে। আর যখন প্রতিযোগিতার কথা আসে, তখন একটি সহজ সত্য হলো হার্ড ওয়ার্ক ক্যান বিট দ্য ট্যালেন্ট। অর্থাৎ যদি একজন প্রতিভাশালী ব্যক্তি দিনে 3 ঘন্টা অনুশীলন করে এবং অপরদিকে কোনো প্রতিভাহীন ব্যক্তি রোজ 6 ঘন্টা করে অনুশীলন করে, তবে সেই প্রতিভাহীন ব্যক্তিটি প্রতিভাশালী ব্যক্তিকে হারিয়ে দেবে। তো বন্ধুরা, আজকের এই 3টি নীতি আপনাদেরকে রবার্ট গ্রিনের বই মাস্টারি থেকে বলেছি। আর এই বইটির লেখক রবার্ট তার এই বইটিতে আরো অনেক ভালো ভালো নীতিও শেয়ার করেছেন। তাই যদি আপনি এই মাস্টারি বইটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, তাহলে ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে বইটিকে কিনতে পারেন। তো আজকের ভিডিওটি যদি আপনার একটু কাজের মনে হয়, তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আর যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন আমাদের পরবর্তী সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।